আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রূপ কি সেটা কি জানেন? আপনি যাকে মসিহা মনে করে কাঁধে তুলে নাচবেন, ঠিক ২ বছর পর আপনি আবিষ্কার করবেন সেই মানুষটির পকেটে আসলে অন্য কোনো দেশের রিমোট কন্ট্রোল রাখা ছিল। ২০২৪ সালের আগস্টের সেই উত্তাল যে দিনগুলো, সেই দিনগুলোর কথা একটু ভালো করে মনে করে দেখুন। ধানমন্ডি ৩২ নম্বরের ইট যখন একটা একটা করে উপড়ে ফেলা হচ্ছিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছিল, তখন অনেকে কিন্তু ভেবেছিলেন বাংলাদেশ বুঝি এক নতুন স্বর্গের দিকে যাত্রা করলো। কিন্তু ২০২৬ সালের এই আগস্টে দাঁড়িয়ে চারপাশের এই যে দুর্গন্ধময় রাজনীতি আর আন্তর্জাতিক গোয়েন্দা যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর খোলাখুলি দাদাগিরি দেখে কিন্তু প্রতিটি সচেতন মানুষের বুকের ভেতরে একটা ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে। আমাদের আজ অত্যন্ত খোলা মনে এবং নির্মোহভাবে একটা প্রশ্ন নিজেদেরকেই করতে হবে: আমরা কি সত্যিই কোনো বিপ্লব দেখেছিলাম, নাকি এক মাস্টারমাইন্ড নাটকের বলি হয়ে নিজেদের একটা পূর্ণ স্থিতিশীল রাষ্ট্রকে অন্ধকারের মুখে আমরা ঠেলে দিয়েছিলাম? আসুন একটু এই বিষয়টা নিয়ে পেছনের দিকে ফিরে তাকাই। দর্শক, ২০২৪ সালের জুলাই আগস্টে যখন ছাত্র জনতা রাস্তায় নেমে এলো, তখন কিন্তু সাধারণ মানুষের মনে ১৫ বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল। নিঃসন্দেহে সেই ক্ষোভকে অস্বীকার করার কোনো উপায় নেই। শেখ হাসিনার সরকারের অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল, কিছু মানুষের অতি উৎসাহী কর্মকাণ্ড আর প্রশাসনিক কড়াকড়ি মানুষকে কিন্তু অতিষ্ঠ করেছিল। এটাই সত্য, এটাই বাস্তবতা। কিন্তু সেই ক্ষোভকে কাজে লাগিয়ে যারা নিজেদের বিপ্লবী বা সমন্বয়ক হিসাবে জাহির করলেন, তারা জাতিকে আসলে কি উপহার দিলেন? ২০২৪ সালের সেই ঘুর লাগা আগস্টে যখন দেশের একটি ঐতিহাসিক বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, তখন কিন্তু বহু মানুষের অন্তরে রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু মব জাস্টিস আর অস্ত্রের ভয়ে তারা কিন্তু মুখে একদম কুলু পেটে বসেছিলেন। সেদিন তারা প্রতিবাদ করতে পারেননি, কিন্তু প্রকৃতির বিচার দেখুন। আজ মাত্র ২ বছরের মাথায় সেই তথাকথিত বিপ্লবীদের আসল থলের বিড়াল কিন্তু একে একে বেরিয়ে আসতে শুরু করেছে। দর্শক, বিপ্লবের নামে এই যে তরুণদের সামনে আনা হয়েছিল, তাদের সেই নিষ্পাপ মুখগুলোর পেছনে যে কতটা কুৎসিত রাজনৈতিক অভিসন্ধি লুকিয়েছিল, তা কিন্তু আজকের বাংলাদেশকে অনুধাবন করতে হচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় এলেন, দেশের মানুষ কিন্তু ভেবেছিল এক জাদুকরী পরিবর্তন আসবে, অনেক প্রত্যাশা ছিল। কিন্তু ১ বছরের মধ্যেই দেখা গেল অনীত ঘুষ, দুর্নীতি আর প্রকাশ্যে মব কালচারের এক ভয়াবহ তাণ্ডব। আজ সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে বাধ্য হচ্ছেন যে আওয়ামী লীগের ১৭ বছর ধরে যা করা হয়েছে, এই যে তথাকথিত সমন্বয়ক আর তাদের পেছনের যে মাস্টার মাইন্ডরা, তারা কিন্তু ১ বছরেই তার চেয়ে শতগুণ বেশি ধ্বংসলীলা দেশে চালিয়েছে। দর্শক, আওয়ামী লীগের শাসন আমলে অন্ততপক্ষে একটা রাষ্ট্রের কাঠামো ছিল, একটা আইনের শাসন বা প্রশাসনিক শৃঙ্খলা ছিল। কিন্তু এই নতুন কারিগররা দেশকে কি বানিয়ে দিলেন? দেশকে বানিয়ে ফেললেন একটা অভিভাবকহীন মগের মূল্য। এরপর কি হলো? এরপর এলো জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি ক্ষমতায় বসলো, আর বিরোধী দলের চেয়ারে গিয়ে বসলো জামাতে ইসলামী। সাথে তাদের লেজ হিসাবে যুক্ত হলো সেই সমন্বয়কদের গড়ে তোলা নতুন দল এনসিপি, যাকে আজ দেশের মানুষ হাসাহাসি করে চাইল্ড জামাত বা বাচ্চা জামাত বলে ডাকছে। কিন্তু ক্ষমতার এই রদবদলে কি সাধারণ মানুষের ভাগ্যের আদৌ কোনো পরিবর্তন হলো? একেবারেই না। আজ বিএনপি ক্ষমতায় আসার পর কি দেখা যাচ্ছে? দীর্ঘ ১৭ বছর ধরে তাদের ভেতরে যে ক্ষুধার আগুন জ্বলছিল, তা মেটাতে গিয়ে দেশের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন আর প্রতিটি থানা পর্যায়ে চাঁদাবাজি আর দখলদারিত্বের এমন মহামারী শুরু হয়েছে যে মানুষ কিন্তু বর্তমান সময়ে তাদের উপর একদমই অতিষ্ঠ হয়ে উঠেছে। সবচেয়ে হাস্যকর এবং করুণ যে দৃশ্য, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামাজিক যে মন মানসিকতা রয়েছে, সেই মন মানসিকতায়। অতীতে দেখা যেত এক শ্রেণীর চাটুকার শেখ হাসিনাকে আপা বা বঙ্গবন্ধুকে আব্বা ডেকে নিজেদের আখের গুছাতো। আজ কিন্তু সেই একই চাটুকার গোষ্ঠী, একই সুবিধাবাদী চেহারাগুলো
আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান সাহেবকে আব্বা আর তার স্ত্রীকে আম্মা ডাকার জন্য কিন্তু রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। স্যার স্যার বলে সেলফি তোলা, সারা রাত না খেয়ে থাকার নাটক করা, এই চাটুকারিতার কিন্তু কোনো দল নেই, কোনো আদর্শ এদের নেই। কিন্তু প্রশ্ন হলো, নতুন সরকার ক্ষমতায় এসে দেশবাসীকে কি চমক দিল? দেখুন, 6 মান্থ হানিমুন পিরিয়ড কিন্তু পার হয়ে গেছে, অথচ দেশ পরিচালনায়, অর্থনীতিতে চাঙ্গা করার বা প্রশাসনিক দক্ষতা দেখানোর ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল চমকও এই সরকার এখন পর্যন্ত দেখাতে পারেনি। উল্টো চারদিকে শুধুই ব্যর্থতা আর বিশৃঙ্খলায় কিন্তু নজরে আসছে। সুপ্রিয় দর্শক, ঠিক এই জায়গাটিতে কিন্তু 2026 সালের এই জুলাই আগস্ট মাসটি একটা মহাসত্য উন্মোচনের মাস হিসাবে আবির্ভূত হয়েছে। বলা হয়ে থাকে, পাপ কখনো কিন্তু চেপে রাখা যায় না। এতদিন ধরে যারা পর্দার আড়ালে বসে জুলাই আন্দোলনের সুতো টানছিলেন, তাদের সবার মুখোশ কিন্তু এখন খসে পড়ছে। এই জুলাই মাসে কিন্তু একে একে ফাঁস হতে শুরু করেছে ভয়ঙ্কর সব গোপন অডিও এবং একের পর এক জবানবন্দি। ঠিক যেমন একজন অপরাধী 164 ধারায় বিচারকের সামনে দাঁড়িয়ে নিজের সব অপরাধ কবুল করে নেয়, ঠিক তেমনি ভাবেই বর্তমান সময়ে এই তথাকথিত আন্দোলনের মাস্টার মাইন্ডরা নিজেদের অজান্তেই কিন্তু সব সত্য পটাপট উগড়ে দিচ্ছেন। দর্শক, একটু খেয়াল করে দেখুন, ফরহাদ মাজহারের মতো মানুষের মুখ থেকে কিন্তু এখন বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য। তিনি নিজেই কিন্তু স্বীকার করছেন, আন্দোলনের সময় মার্কিন দূতাবাসের বেশ কিছু সেফ হাউস ব্যবহার করা হয়েছিল। সেখানে নিয়ে গিয়ে এই সমন্বয়ক আর তরুণদের মগজ ধুলাই করা হতো, ঠিক যেমনটা আমরা নানা ধরনের চলচ্চিত্রে দেখি। বিদেশি শক্তির প্রেসক্রিপশনে বিদেশি সেফ হাউসে বসে কিভাবে একটা স্বাধীন দেশের সরকারকে টেনে হিচড়ে নামানোর ছক আঁকা হয়েছিল, সেই সত্যগুলো কিন্তু আজ আর কোনোভাবে গোপন নেই। যা গোপন রয়েছে তাও কিন্তু একে একে বেরিয়ে আসছে। একই সাথে তৎকালীন রাজনৈতিক যে সকল নেতা রয়েছেন, সেই সকল রাজনৈতিক নেতাদের টেলিফোনিক কথোপকথন, পলক কিংবা আসাদুজ্জামান খান কামালের সাথে অন্যান্য নেতাদের শেষ মুহূর্তের কথাবার্তা ফাঁস হয়ে কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার করে দিচ্ছে, একটি দেশকে অস্থিতিশীল করার জন্য কত বড় একটা চক্রান্ত বুনেছিল সেই অদৃশ্য সুতো টেনে চলা কারিগররা। আর যখন পুলিশ হত্যাকাণ্ডের পেছনের আসল নির্মম সত্যগুলো সামনে আসছে, সেনাবাহিনীর কোনো অংশটি কিভাবে কার সাথে যোগাযোগ রেখেছিল সেই হিসাবগুলো যখন প্রকাশ্যে আসছে, তখন কিন্তু সাধারণ মানুষ একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে এবং তারা ভাবছে, কাদের হাতে আমরা দেশের ভবিষ্যৎ তুলে দিয়েছিলাম। আজ ভূ রাজনীতি যেভাবে আসলে আমাদের দেশের উপর চেপে বসেছে, তা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। 2026 সালের এই আগস্টের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমরা খবরের কাগজে কি দেখতে পাচ্ছি? রয়ের প্রধান সশরীরে ঢাকায় চলে এসেছেন, তাও আবার তার ফ্লাইট নাম্বার আর পাসপোর্ট ডিটেলস সহ সব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার ঠিক পরপরই সিআইএ এর এশিয়া অঞ্চলের সর্বোচ্চ কর্মকর্তা ঢাকায় গোপন সফর করছেন। দর্শক, ভারতীয় রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে দফায় দফায় বৈঠক করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই তথাকথিত বিপ্লব বাংলাদেশকে এমন এক ভূ রাজনৈতিক দুর্বলতার মুখে এনে বর্তমান সময় দাঁড় করিয়ে দিয়েছে যে আজ বিশ্বশক্তির বড় বড় প্লেয়াররা বাংলাদেশকে নিজেদের দাবার চাল বানানোর জন্য উন্মুক্ত প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। অথচ আওয়ামী লীগের যে শাসন আমল, সেই শাসন আমলে শেখ হাসিনা কিন্তু এই আন্তর্জাতিক চাপগুলোকে অত্যন্ত দক্ষ কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে বলা চলে সামলে রেখেছিলেন। তিনি ভারতকে বন্ধু বানিয়েছিলেন, কিন্তু নিজের সার্বভৌমত্ব বিকিয়ে দেননি। চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক ভারসাম্য কিন্তু বজায় রেখেছিলেন, আবার পশ্চিমা বিশ্বকেও মেপে মেপে চড়িয়েছেন। আজ কিন্তু সেই ভারসাম্য পুরোপুরিভাবে দেখা যাচ্ছে ধ্বংস হয়ে গেছে। এখন যে ক্ষমতায় আছে তাকে কিন্তু বিদেশি প্রভু আর গোয়েন্দা সংস্থাগুলোর যে তৎপরতা, সেই তৎপরতার পা চাটা ছাড়া আর কোনো উপায় নেই। এটা কি তবে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিল? এটা কি তবে আমাদের সেই নতুন বাংলাদেশ ছিল যেটা 2024 সালে আমরা পেয়েছিলাম?
অর্থাৎ আমরা বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে জেনেছিলাম যে শেখ হাসিনাকে সরানোর পর একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, যেটার নাম দেয়া হয়েছিল স্বাধীনতা 2.0। দর্শক, ইতিহাসের পাতায় একটু দার্শনিক দৃষ্টিতে তাকালে আমরা কিন্তু খুব ভালো করে দেখতে পাই, কোনো জাতি যখন আবেগপ্রবণ হয়ে নিজের ইতিহাস ও ঐতিহ্যকে অপমান করে তখন তার পরিণতি অত্যন্ত করুণ হয়। 2024 সালে আমরা দেখলাম ধানমন্ডি 32 নম্বর ভাঙা হলো, যা ছিল আমাদের স্বাধীন বাংলাদেশের সৃষ্টির এক অমলিন স্মৃতিচিহ্ন। শেখ মুজিবুর রহমান কোনো একক দলের সম্পদ আসলে ছিলেন না, তিনি ছিলেন এই রাষ্ট্রের স্থপতি। তার ভাস্কর্য ভেঙে যখন উন্মুক্ত উল্লাস করা হচ্ছিল তখন হয়তো অনেকেই রাজনৈতিক কূপ মিটিয়েছিলেন, কিন্তু আজ 2 বছর পর ঠান্ডা মাথায় একটু ভালো করে চিন্তা করে দেখুন তো, স্থপতিকে অপমান করে কি কোনো জাতি বিশ্বের দরবারে আদৌ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে? পারেনি। যার ফলে আজ কিন্তু আমাদের প্রশাসনিক কাঠামো বলা চলে একেবারে ভেঙে পড়েছে, জাতীয় ঐক্য যেটা ছিল ধ্বংস হয়ে গেছে, এবং দেশ জুড়ে কেবল দুর্গন্ধ আর আবর্জনার বিস্তার ঘটেছে, এবং এই বিস্তার কিন্তু থেমেও যাচ্ছে না, থামানোরও কোনো পথ নেই। এই যে অডিও ফাঁস, ভিডিও ফাঁস, কথা প্রকাশের হিড়িক পড়ছে, এতে কিন্তু বিএনপির ভেতরের অস্থিরতাও প্রকাশে চলে এসেছে। তারাও এখন আসলে বুঝতে পারছে যে ক্ষমতার মসনদ কতটা উত্তপ্ত। এতদিন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে রাজপথ গরম করেছিল, তারা কিন্তু এখন ক্ষমতায় গিয়ে উপলব্ধি করছেন যে রাষ্ট্র চালানো আর রাজপথে সস্তা স্লোগান দেয়া কখনো কিন্তু এক জিনিস নয়। মানুষের পেটে আসলে যখন ক্ষুধা থাকে, বাজারে যখন নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়, আইন শৃঙ্খলা যখন একদম তলানিতে গিয়ে ঠেকে, তখন কিন্তু শুধুমাত্র বিপ্লবের গল্প শুনিয়ে মানুষকে বেশি দিন আসলে ভুলিয়ে রাখা যায় না, এবং এটা কখনোই সম্ভব নয়। আজ কিন্তু দেশের সাধারণ মানুষ অতীতে শেখ হাসিনার আমলের সেই অর্থনৈতিক স্থায়িত্ব, মেগা প্রজেক্টগুলোর ধারাবাহিকতা আর দেশের ভেতরে বজায় থাকা সুদৃঢ় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা নতুন করে কিন্তু আবারও মনে করা শুরু করেছে। মানুষ কিন্তু এখন বুঝতে পারছে ভুল ত্রুটি বা প্রশাসনিক কঠোরতার পরও শেখ হাসিনা অন্তত পক্ষে দেশকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দেননি। তিনি দেশকে একটি সম্মানিত জায়গায় নিয়ে গিয়েছিলেন, অনন্য মর্যাদায় নিয়ে গিয়েছিলেন। অথচ আজ আমরা দেখছি আন্দোলনের সেই মাস্টার মাইন্ডদের কেউ কেউ বিদেশি এজেন্সির দালাল হিসাবে প্রমাণিত হচ্ছেন, কেউ ক্ষমতার লোভে নিজের যে নীতি সেই নীতি বিকিয়ে দিচ্ছেন। আর রাজনৈতিক যে দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত রয়েছে সস্তা চাটুকারিতা আর শুধুমাত্র লুটপাটে। দর্শক, এই যে জুলাই আগস্ট মাস, এই জুলাই আগস্ট মাসটি তাই কেবল একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মহা আয়না। এই আয়নায় আজ সবার রূপ কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। যারা নিজেদের ধোয়া তুলসী পাতা দাবি করতেন, তাদের গায়ের কাপড় কিন্তু খসে পড়ছে। তাদের থলের বিড়াল কিন্তু আজ প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আমরা আজকের আলোচনার একদম শুরুতে একটি কথা বলেছিলাম, মনে করে দেখুন। সেটা হচ্ছে, আমরা কি সত্যিই মুক্তি পেয়েছিলাম, নাকি এক অদৃশ্য মহলের হাতের পুতুল হয়েছিলাম? আজ 2026 সালের এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু সেই উত্তর আর কারো জানা নেই। যে আবেগ দিয়ে তরুণরা রাজপথে প্রাণ দিয়েছিল, সেই রক্তকে পুঁজি করে কিভাবে কিছু সুবিধাবাদী মানুষ নিজেদের পকেট ভারী করলো, কিভাবে বিদেশি শক্তিগুলো আমাদের রাষ্ট্রকে কব্জা করলো, তা দেখে কিন্তু আজ প্রতিটি নাগরিকের হৃদয়ে আমার দেশিদের রক্তক্ষরণ হচ্ছে, এবং তারা দুঃখে ভারাক্রান্ত। তবে দিন শেষে ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। ক্ষমতার অহংকারে যারা আজ সত্যকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, তারা ভুলে যাচ্ছেন যে ইতিহাস বড় নির্মম, যে চাটুকারিতা আর ষোড়শ শতকীয় ক্ষমতার খেলা আজ আবার নতুন নামে শুরু হয়েছে, তা কিন্তু বেশি দিন টিকবে না। জনগণ হয়তো সাময়িকভাবে নীরব থাকবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে, কিন্তু যখন তারা জাগ্রত হয়, তখন কোনো বিদেশি এজেন্সি কিংবা কোনো মাস্টার মাইন্ডের সেফ হাউস কিংবা তাদের রক্ষা করার কোনো কলকাঠি তখন আর থাকবে না। সুপ্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত বিশ্লেষণের শেষ প্রান্তে এসে একটা কথাই বলতে চাই, আমাদের আবার মূলধারার জাতীয়তাবাদ, আমাদের নিজস্ব সার্বভৌমত্ব এবং আমাদের মুক্তিযুদ্ধের আসল যে চেতনা, সেই চেতনায় আমাদেরকে ফিরে যেতে হবে।
কোনো বিদেশি প্রভুর প্রেসক্রিপশন কিংবা কোনো মব জাস্টিস দিয়ে একটি রাষ্ট্র আসলে চলতে পারে না। আমাদের অতীতকে সম্মান জানাতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং চাটুকারদের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে। তা না হলে আজ যে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে তা কিন্তু পুরো জাতিকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আশা করি সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খুব শিগগিরই আমাদের প্রিয় মাতৃভূমিকে এক অনিশ্চিত ভূ রাজনৈতিক খেলা থেকে মুক্ত করে একটি প্রকৃত গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তর করতে পারবো। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।